সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে, এর সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। জীব বৈচিত্র্যের হটস্পট জানার আগে আমাদের জানতে হবে জীব বৈচিত্র্য কাকে বলছে। জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য কাকে বলছে? জীব বৈচিত্র্য কাকে বলে? বৈচিত্র্য কথার অর্থ কি? বিভিন্নতা, বিভিন্নতা বা পার্থক্য বা ভেদ বা পার্থক্য। অর্থাৎ যখন বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে যে বিভিন্নতা থাকে, যেমন ধরো একটা উদ্ভিদের থেকে আর একটা উদ্ভিদ যেভাবে পৃথক থাকে, বা একটা প্রাণীর থেকে আর একটা প্রাণী যেভাবে পৃথক থাকে, বিভিন্ন জীব, আমাদের পৃথিবীতে যত রকমের জীব রয়েছে তারা যে পরস্পরের থেকে বিভিন্ন পার্থক্য রয়েছে, তারা যে পরস্পরের থেকে আলাদা, সেইটাই যে এই যে বিভিন্নতা দেখা দিচ্ছে একটা প্রজাতি আর একটা প্রজাতির থেকে আলাদা, এটাকে আমরা কি বলছি? বৈচিত্র্যতা বা জীব বৈচিত্র্যতা। তাহলে জীব বৈচিত্র্যতা বা জীবের যে বিভিন্নতা সেটা কত ধরনের হয়ে থাকে? ফার্স্টে হচ্ছে গিয়ে জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। দুই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর লাস্ট হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কাকে বলছে? যখন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, জিনগত সমন্বয়ের জন্য তোমরা তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারো বা আলাদা করতে পারো। যেমন ধরো একটা আম গাছ যেরকম দেখতে হয়, একটা কাঁঠাল গাছ নিশ্চয়ই সেরকম দেখতে হয় না, বা একটা কাঁঠাল গাছ যেরকম দেখতে হয় একটা ধান গাছ নিশ্চয়ই সেরকম দেখতে হয় না। তাহলে এই যে পরস্পরের থেকে এরা আলাদা, এটা কিভাবে তোমরা বুঝতে পারছো? কারণ হচ্ছে এদের যে জিনগত পার্থক্য রয়েছে বা এদের জেনেটিক্যালি যেভাবে ওদের জিনগুলো যেভাবে সাজানো থাকে, সেই অনুসারে কিন্তু ওরা পরস্পরের থেকে আলাদা থাকে। প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু জিন দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তাহলে এদের জিনগুলোর আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তাই জন্য এরা পরস্পরের থেকে আলাদা, এই কারণে বৈচিত্র্যতা দেখা দেয়। 2 নম্বরে রয়েছে প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলে থাকি প্রজাতিগত বৈচিত্র্য। যেমন একটা নির্দিষ্ট অঞ্চল, ধরো তোমার এলাকা, তোমার এলাকার মধ্যে তুমি কত ধরনের উদ্ভিদ বা প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, কত ধরনের কুকুর বিড়াল বা কত ধরনের উদ্ভিদের উপস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, যেমন আম জাম কাঁঠাল লেবু পেয়ারা বিভিন্ন ধরনের গাছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। লাস্টে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে, অর্থাৎ একটা বিশাল বড় অঞ্চল জুড়ে বিভিন্ন বাস্তুতন্ত্রের যেমন ধরো জলজ বাস্তুতন্ত্র বা হচ্ছে গিয়ে স্থলজ বাস্তুতন্ত্র, এই যে বাস্তুতন্ত্র বা খাদ্য শৃঙ্খলে যে বিভিন্ন ধরনের বিভিন্নতা দেখতে পাওয়া যায়, যেমন জলে যে সমস্ত জীব থাকে তারা নিশ্চয় স্থলে থাকবে না, জলজ বাস্তুতন্ত্র স্থলজ বাস্তুতন্ত্রের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু স্থল এবং জলে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণী আমরা দেখতে পাচ্ছি, এদেরকে নিয়ে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অর্থাৎ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বৈচিত্র্য দেখতে প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা বলছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার আমরা পড়বো জীব বৈচিত্র্যের হটস্পট। তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা সংক্ষেপে একটা ধারণা পেলাম। এবার আমরা পড়বো জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলছে। আচ্ছা, জীব বৈচিত্র্যের হটস্পট।
জীব বৈচিত্র্যের হটস্পট হওয়ার কিছু ক্রাইটেরিয়া বা কারণ রয়েছে। কি কি হটস্পট, কখন কোনো জায়গাকে কখন জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয় বলতো? যখন একটা নির্দিষ্ট জায়গায়, কখনই কোনো অঞ্চলকে বলবো যখন সেখানে 1500-টিরও বেশি এন্ডেমিক স্পিসিস বা এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ বা প্রাণী আমরা দেখতে পাই। এন্ডেমিক প্রজাতি কাকে বলছে আর কিস্টোন প্রজাতি কাকে বলছে সেই সম্পর্কে আগে জেনে নিই। এন্ডেমিক প্রজাতি কাদের বলছে? যখন কোনো উদ্ভিদ বা প্রাণী, কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী কেবলমাত্র সেই নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই পাওয়া যাচ্ছে, বাকি পৃথিবীর অন্য কোনো স্থানে কিন্তু পাওয়া যায় না, তখন তাদেরকে আমরা বলে থাকি এন্ডেমিক স্পিসিস। যেমন ধরো আসামের মুগা মথ, আসামের মুগা মথকে কেবলমাত্র তোমরা আসামেই দেখতে পাবে, বাকি পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু ওদেরকে দেখতে পাবে না। তাই মুগা মথ হচ্ছে আসামের এন্ডেমিক স্পিসিস। তাহলে এন্ডেমিক স্পিসিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা যদি সেই অঞ্চলে বিপন্ন হয়ে পড়ে বা ওদের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে পড়ে তাহলে কিন্তু পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে পৃথিবীর অন্য কোনো জায়গায় এদের অস্তিত্ব পাওয়া যায় না, কেবলমাত্র ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ওদের অস্তিত্ব সীমাবদ্ধ থাকে। এইরকম ভাবে মরিশাসের ডোডো পাখি কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপরে দেখো কি আসছে, কিস্টোন প্রজাতি। কিস্টোন প্রজাতি, কিস্টোন প্রজাতি কাকে বলছে? যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বাস্তুতান্ত্রিক ভারসাম্য একটা নির্দিষ্ট জীবের উপরে অর্পিত থাকছে তখন সেটাকে আমরা বলি কিস্টোন প্রজাতি। যেমন ধরো সুন্দরবনের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা কার ওপরে সীমাবদ্ধ থাকে? রয়্যাল বেঙ্গল টাইগারের ওপর। তাই রয়্যাল বেঙ্গল টাইগারকে কি বলা হয়ে থাকে? সুন্দরবনের কিস্টোন প্রজাতি। তাহলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কিস্টোন প্রজাতি। আচ্ছা, দেখো আমাদের পৃথিবীতে 36টিরও বেশি হটস্পট রয়েছে এবং আমাদের ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। কি কি হটস্পট রয়েছে? একটা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট, হটস্পট 2 হচ্ছে ইন্দো বার্মা হটস্পট, 3 হচ্ছে পশ্চিমঘাট শ্রীলঙ্কার হটস্পট, 4 সুন্দারল্যান্ড, সুন্দারল্যান্ড হটস্পট। এই 4টি হটস্পট আমাদের দেশে অবস্থিত। পূর্ব হিমালয় হটস্পট, হিমালয়ের যে পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন হচ্ছে ধরো মেঘালয়, মণিপুর, মিজোরাম, আসাম, তারপরে সিকিম, ওই সমস্ত অঞ্চলগুলো দিয়ে, তিব্বত, ওই সমস্ত অঞ্চলগুলো দিয়ে পূর্ব হিমালয়ান হটস্পট অবস্থিত। ইন্দো বার্মা হটস্পট কোথা দিয়ে অবস্থিত? গঙ্গা ব্রহ্মপুত্রের যে অববাহিকা অঞ্চল রয়েছে সেখান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত ইন্দো বার্মা হটস্পট বিস্তৃত। পশ্চিমঘাট পর্বত, ভারতবর্ষের যে পশ্চিমঘাট পর্বতমালা, দক্ষিণ ভারতের যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, পশ্চিম উপকূল জুড়ে যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে সেই পশ্চিমঘাট পর্বতমালা আর ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার এখান দিয়ে রয়েছে হটস্পট, পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট। আর সুন্দারল্যান্ড হটস্পট হচ্ছে সুমাত্রা, জাভা, বর্নিও যে দ্বীপগুলো রয়েছে তার সাথে আরো কতগুলো ছোট ছোট দ্বীপ মিলিয়ে এই হটস্পট কিন্তু অবস্থিত। পূর্ব হিমালয় হটস্পটে কি কি ধরনের এন্ডেমিক স্পিসিস দেখতে পাওয়া যায়? রেড প্যান্ডা দেখতে পাওয়া যায়, উড়ন্ত কাঠবেড়ালি দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে এন্ডেমিক স্পিসিস এখানকার। ইন্দো বার্মা হটস্পটে এন্ডেমিক স্পিসিস কারা কারা রয়েছে? শাওলা রয়েছে, বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে, ফিশিং ক্যাট রয়েছে,
পূর্ব হিমালয়ান হটস্পটে রডোডেনড্রন, কলসপত্রী এগুলো কিন্তু এন্ডেমিক স্পিসিস। কলসপত্রী এগুলো কিন্তু এন্ডেমিক স্পিসিস। পশ্চিমঘাট শ্রীলঙ্কার হটস্পটে কি কি এন্ডেমিক স্পিসিস দেখতে পাওয়া যায়? লায়ন টেল ম্যাকাক, শ্রীলঙ্কান লেপার্ড, এগুলো হচ্ছে এখানকার এন্ডেমিক স্পিসিস। আর লাস্টে হচ্ছে সুন্দরল্যান্ড হটস্পট। সুন্দরল্যান্ড হটস্পটে বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাওয়া যায়, এখানেও বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাওয়া যায়। আর কি রয়েছে? সোনালী লেঙ্গুর, এগুলো হচ্ছে সুন্দরল্যান্ড হটস্পটের এন্ডেমিক স্পিসিস। তাহলে এন্ডেমিক স্পিসিস কাকে বলছে, কোন কোন অঞ্চলে এদের প্রাচুর্য রয়েছে? এই পূর্ব হিমালয়ান হটস্পটে 13,500টিরও বেশি এন্ডেমিক স্পিসিস এখানে দেখতে পাওয়া যায়। ইন্দো বার্মা হটস্পটে 6,500টিরও বেশি এন্ডেমিক স্পিসিস দেখতে পাওয়া যায়। পশ্চিমঘাট শ্রীলঙ্কার হটস্পটে 163টিরও বেশি এন্ডেমিক স্পিসিস দেখতে পাওয়া যায়। সুন্দরল্যান্ড হটস্পটে 1000টিরও বেশি এন্ডেমিক স্পিসিস দেখতে পাওয়া যায়। তাহলে 1500টিরও বেশি এন্ডেমিক স্পিসিস থাকতে হবে সেখানকার বনজ সম্পদে। তাহলে এন্ডেমিক যেখানে হটস্পট হওয়ার প্রধান শর্ত কি? প্রথমত হচ্ছে সেখানে 1500টিরও বেশি নালিকা বান্ডিল সমন্বিত উদ্ভিদ প্রজাতি থাকতে হবে। 1500টিরও বেশি নালিকা বান্ডিল সমন্বিত উদ্ভিদ প্রজাতি। নালিকা বান্ডিল সমন্বিত অর্থাৎ জাইলেম ফ্লোয়েম কলা সেখানে উপস্থিত থাকবে, সেই উদ্ভিদ প্রজাতির মধ্যে জাইলেম ফ্লোয়েম কলা উপস্থিত থাকবে। আর যে বনজ সম্পদ থাকবে তার মধ্যে কি হয়েছে, 70% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাকি 30% অবশিষ্ট রয়েছে। আর এই যে মানে যেহেতু এগুলো এন্ডেমিক স্পিসিস অর্থাৎ ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, পৃথিবীর অন্য কোনো অঞ্চলে কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায় না। সেই কারণে যদি এদের অস্তিত্ব বিপন্ন হয় তাহলে কিন্তু সেখান থেকে পুরোপুরি ভাবে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বর্তমানে জৈব বৈচিত্র্যের হটস্পট গুলোকে কিন্তু সুরক্ষা দান করা খুব প্রয়োজন, এবং তার জন্য কিন্তু বিভিন্ন পন্থা বর্তমানে অবলম্বন করা হয়েছে, যেমন ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, এগুলো কিন্তু বিভিন্ন পন্থা আমরা অবলম্বন করে থাকছি। তাহলে জৈব বৈচিত্র্যের হটস্পট কাকে বলছে, এদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.